নমস্কার, স্বাগত জানাই আমাদের যোজক আয়োজিত কালার্স অফ রেইনবোর আজকের ষষ্ঠ পর্বে। যদিও আগামীকালকে আমাদের লাস্ট দিন এবং আজকে আমাদের লাস্টের আগের দিন, এবং লাস্টের দিকে আমরা সাধারণত স্পেশাল গেস্টদেরকে আমরা রেখেছি, যারা আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে অলরেডি আমাদের স্পেশাল গেস্টই ছিল। অলরেডি যারা যারা ছিল তাদের থেকে অনেক বিষয়ে অনেক ধরনের ইনফরমেশন পেয়েছি, অনেক ধরনের মোটিভেশন পেয়েছি, অ্যাওয়ারনেস জন্য দারুণ হয়েছে। আজকে যিনি আছেন হয়তোবা এমন একটা সার্কেলের জন্য ওনার কোনো পরিচয়ের আমি মনে করি না দরকার আছে। ওনাকে আমাদের মতো অনেকেই চেনেন, অলরেডি সুতোবাদী ছিল, সুতোবাদীও চেনেন ওনাকে। সুতোবাদী যখন কথা বলছিলাম তখন সুতোবাদী ওনার নাম উল্লেখ করে বললেন। আমরা আজকে একটু দেরি হয়ে গেছে, যদিও খুব একটা ইমার্জেন্সি পারপাসে আমাদের দেরিটা হয়েছে, তার জন্য আমরাও রিগ্রেট ফিল করি না, কারণ হয়তোবা কোনো না কোনো ইম্পর্টেন্ট পারপাসেই দেরি করা হয়েছে। যাই হোক, আমি আগে ওনাকে স্ক্রিনে আনবো, তারপর ওনার পরিচয় আমি দিচ্ছি সবার কাছে। সবার সুপরিচিত মুখ ডক্টর উদয়ন মজুমদার। নমস্কার উদয়ন বাবু। নমস্কার। আপনি একজন নিউরো সাইকিয়াট্রিক, আপনি এখন কর্মরত আছেন মডার্ন সাইকিয়াট্রিক হসপিটাল নরসিংগড়ে, এবং আপনি নোডাল অফিসার মেন্টাল হেলথ এনএইচএম ত্রিপুরার। যতটুকু বললাম আশা করি ঠিকঠাক আছি। বাকি আমি যখন আপনার প্রোফাইল আমরা পোস্টার রিলিজ করেছিলাম, আরো অনেক কিছু প্রোফাইলে লেখা ছিল, মানে এত কিছু বলে হয়তো শেষ করতে পারবো না। ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিলাম, ইন্ট্রোডাকশনের যদিও দরকার হয় না। আপনি জাস্ট রিসেন্টলি একটা মিটিং করে আমাদের সঙ্গে আবার এসছেন আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমরা আপ্লুত, কৃতজ্ঞ থাকবো। তো বেশি আর দেরি করছি না, সরাসরি প্রশ্নোত্তর পর্ব বা আমাদের যে সেশন রয়েছে সেখানে সামনের দিকে চলে যাব, তাই নয় কি? একদম একদম নিশ্চয়ই। আমিও কিছুটা করছি, রিগ্রেট করছি একটা এই যে টপিকটা আজকে যে আমাদের এই আলোচনা, এটা সত্যি অনেকটা কম আলোচিত বিষয়, এবং যে জিনিসটাতে আমাদের খুব বেশি ফোকাস করা উচিত যে সোসাইটিতে যে আমাদের যে এই যে মাইনরিটি গ্রুপটা আছেন, যাদের মেন্টাল হেলথ ইস্যুস নিয়ে আমি কথা বলবো, সেটা খুবই দরকার। নাহলে তো আমরা সোসাইটিতে যখন একটা সোসাইটি এগোবে, পুরো সবাই মেজরিটি এবং মাইনরিটি সবাইকে নিয়ে এগোবে। তো এভাবেই আমরা এটাকে শুরু করতে পারি আলোচনাটা। শিওর। তাহলে সামনের দিকে যাওয়ার সময় আমি এই প্রশ্নটা সবার কাছে করি, প্রত্যেকটা গেস্টের কাছে, এবং আগামীকালকের গেস্টের কাছেও সেম প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন, আপনার কি ধারণা, আপনার কি অপিনিয়ন এলজিবিটিকিউ কমিউনিটি নিয়ে, বা এই যে আমাদের কমিউনিটি প্রেফারেন্স, অনেকে প্রেফারেন্স বলে সেটাকে মনে করেন, অনেকে কমিউনিটি বলতে ভালোবাসেন। তো এই যে কমিউনিটি গ্রুপ অফ পিপল রয়েছে যারা আমাদের সমাজেরই অঙ্গ, বাট স্টিরিওটাইপ সোসাইটি সেটাকে মানতে হয়তো বা নারাজ, তাদের সম্পর্কে আপনার নর্মাল কি ধারণা রয়েছে? ব্রিফ একটা ধারণা যদি আপনি আমাদের সামনে প্রকাশ করেন। ওকে, আমাদের যে আমি তো সবসময় আমাদের মেন্টাল হেলথ ইস্যুস নিয়ে বলবো। তো আমাদের যে এলজিবিটি কিউ কমিউনিটি, যে আমরা এই 7 দিন ধরে আমাদের যে আলোচনা, এই গ্রুপের যে মেইন ডিসকাশনের বিষয়, LGBTQ is a very 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 important section of the community, কারণ they are majority victimized, stigmatized। এই দুটো ওয়ার্ড আমি সবসময় সব প্ল্যাটফর্মে বলে থাকি। এবং এই যে গ্রুপ অফ পিপল, মাইনরিটি গ্রুপ অফ পিপল যারা আছেন, তারা আমার সত্যি একটা রিসার্চের বিষয়। আমি সবসময় তাদের প্রতি ইন্টারেস্ট নিয়েছি, তাদের মেন্টাল হেলথ ইস্যুস নিয়ে ইন্টারেস্ট নিয়েছি। আমি দেখেছি যে আমি যেখানে যেখানে কাজ করেছি, আমি দেখেছি যে তাদের মেন্টাল হেলথ ইস্যুস নর্মাল পপুলেশন থেকে অনেক বেশি থাকে। এই যেহেতু এদের প্রবলেমস বেশি থাকে, তাদের মধ্যে অনেক ধরনের যে সাইকোসোশ্যাল ইস্যুস থাকে, প্রবলেমস বেরিয়ে আসে। তার ফলে তারা অনেক কিছুতে ভিক্টিমাইজড হয়, স্টিগম্যাটাইজড হয়। ভিক্টিমাইজড হওয়ার কারণে ডিপ্রেশন হয়, এবং ডিপ্রেশন হওয়ার কারণে স্টিগম্যাটাইজড হয়। তো সবগুলো নিয়ে আমরা যে এলজিবিটি কিউ কমিউনিটি, তাদেরকে যাতে আমরা উপরে একটা বেটার পজিশনে নিয়ে যেতে পারি, তার জন্য আমরা সবসময় সচেষ্ট। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি এলজিবিটি কিউ কমিউনিটি, যেটা আমরা জানি যে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, কিউয়ার এন্ড প্যানসেক্সুয়াল কমিউনিটি, যে এই কমিউনিটিটা যারা আছেন, দিস ইজ জাস্ট এ মাইনরিটি। এটা কিন্তু কোনো আলাদা জিনিস নয়, আলাদা মানুষের, মানে আমাদের থেকে বিন্দুমাত্র আলাদা নয়, সবকিছুই একই রকম। জাস্ট সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা ডিফারেন্ট, সেক্সুয়াল প্রেফারেন্সটা ডিফারেন্স। এই এতটুকু ডিফারেন্সের কারণে কিন্তু সোসাইটি মানতে নারাজ। কারণ বেসিক্যালি যে এই বিজ্ঞানটা বেশিরভাগ লোকের জানা নেই। এই যে তাদের যে অ্যাকচুয়ালি নিডস কি, তাদের প্রবলেমস গুলো কি, সেটা তাদের কারো জানা নেই। ইজিলি বুলিং করার জন্য খুব রেডি আছে সবাই, ভিক্টিমাইজ করার জন্য রেডি আছে, স্টিগমাটাইজ করার জন্য রেডি আছে, কিন্তু
খুব মেজরিটি পিপল ইন দ্য সোসাইটি রেডি নয় যে তাদেরকে একসেপ্ট করার জন্য। যতদিন তাদেরকে আমরা একসেপ্ট করতে পারবো না, ভাস্ট মেজর পোর্শন অফ দ্য সোসাইটি উইল সাফার, অলওয়েজ সাফার। স্পেশালি আমার যে ইন্ডিয়ার মতো আমাদের কান্ট্রিতে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আস্তে আস্তে আমি আপনার আলোচনাতে আসবো যে হোয়াট ইজ এলজিবিটি কিউ কমিউনিটি এবং তাদের যে ইস্যুস গুলো কি কি আছে, কিভাবে অ্যাড্রেস করতে হবে, দিজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি মনে করি এই সেকশনটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকশন অফ দ্য সোসাইটি। তাদেরকে নিয়ে আমাদের কাজ করা উচিত এবং যেই এরিয়াস মাল্টি সেক্টরাল কনভার্সেশন নিয়ে এদের সাথে কাজ করা এবং তাদের আপলিফমেন্টের জন্য কাজ করা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। ইভেন আমি দেখতে পেয়েছি, আমি যেখানে আমার কোর্স পারসিউ করেছি, ওখানে আমি কাজ করেছি মণিপুরে, অ্যাকসেপ্টেন্স অনেক অনেক বেশি হাই। তাদের কাছে আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু জায়গাতে ট্রান্সজেন্ডার টয়লেটস রয়েছে। দিজ আর ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড খুব বেশি মানে যে অ্যাডভান্সমেন্ট সোসাইটি অগ্রসর হচ্ছে, প্রোগ্রেস হচ্ছে, তার একটা লক্ষণ। সো দিস শুড বি ভেরি মাচ মানে অ্যাড্রেসড ইন আওয়ার সোসাইটি। খুব বেশি দরকার এই জিনিসটা। আপনি অলরেডি তাদের বিষয়ে, আমরা জানি যে আপনার দুটো পেপারও রয়েছে, আপনি রিসার্চও করেছিলেন তাদেরকে নিয়ে। সরাসরি সেই পেপারগুলোতে না গিয়ে আপনাকে প্রথমে আমার জিজ্ঞাসা থাকবে, এই যে কমিউনিটি রয়েছে, এই যে গ্রুপ অফ পিপল রয়েছে যারা আমাদের মতো চিন্তা ভাবনা, হয়তোবা জাস্ট অল্প মানে পছন্দ অপছন্দ একটু ভিন্ন, বাকি সবকিছু আমাদের মতো, তো সেই জায়গার মধ্যে তার পেছনে যে বিজ্ঞান যেটা রয়েছে, তার পেছনে কি কোনো সায়েন্স রয়েছে কিনা, হরমোনাল কোনো এফেক্ট বা অন্য কোনো এফেক্ট রয়েছে কিনা, যদি সেটা একবার বিস্তারিত বলেন, সায়েন্স বিহাইন্ড এলজিবিটি কমিউনিটি। প্রথমত আমি একটা জিনিস আমার দর্শক বন্ধুদের কাছে খুব ক্লিয়ারলি একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে কি, আমি প্রথমত বিজ্ঞান বা সমস্যা তখনই খুঁজবো যেটা একটা সমস্যা। এলজিবিটি কিউ কোনো সমস্যা নয়, কোনো ডিজিজ নয়। ফার্স্ট অফ অল, যেহেতু কোনো ডিজিজ নয়, আমি এটার মধ্যে প্রবলেম খুঁজতে যাব না। তাদের মধ্যে কি প্রবলেম যার জন্য তারা এরকম হয়েছে, তাদের মধ্যে কোনো প্রবলেম নেই, আমি কেন প্রবলেম খুঁজতে যাব? দিস ইজ নট এ ডিজিজ। প্রথমত এই মেসেজটা সবাইকে দিয়ে আমি এই আলোচনাটা শুরু করব, যেটা কোনো রোগ নয়, তার জন্য আমি কেন কারণ খুঁজতে যাব। ঠিক আছে, তারপরেও আমাদের যে বিজ্ঞান তো সবসময় একটা জানতে ইচ্ছে করে যে এই সেকশনটা ওয়াই দে থিঙ্ক লাইক দ্যাট। তারা নর্মাল আমি মানছি, কিন্তু কেন থটস এরকম আসে? রিয়েলি এখন অবধি কোন রকম খুব ক্লিয়ার কাট আইডিয়া এখন অবধি নিউরোসাইকিয়াট্রিতে নেই, নিউরোলজি বা নিউরোসাইকিয়াট্রিতে তাদের কোন রকম কোনো ক্লিয়ার কাট ব্যাখ্যা নেই যেটাতে কেন এরকম তৈরি হয়, থটস গুলো এরকম হয়ে যায়। বাট কিছু পেপারস ওয়ার্ল্ড ওয়াইড কিছু পাবলিশড আছে, যাদের মধ্যে লেখা আছে আমাদের তো ব্রেনের দুটো ভাগ আছে, রাইট অ্যান্ড লেফট হেমিস্ফিয়ার যারা আমরা বলে থাকি, রাইট অ্যান্ড লেফট হেমিস্ফিয়ার। তো ডমিনেন্ট হেমিস্ফিয়ার যেগুলোতে আমাদের আছে, ডমিনেন্ট হেমিস্ফিয়ারের যে নেটওয়ার্ক যে সার্কিট আছে, আমার ব্রেনটা তো পুরোটাই সার্কিট। আমাদের বাড়ির যেমন একটা ইলেকট্রিক সার্কিট থাকে, ব্রেনটাও ওরকম ইলেকট্রিক সার্কিটে পড়া। তো ওই সার্কিটে ডমিনেন্ট হেমিস্ফিয়ারে, যেমন আমি রাইট হ্যান্ডে লিখি, মানে আমার বাঁ দিকটা ডমিনেন্ট, যে বাঁ দিকে বাঁ হাতে লিখে ওর রাইট সাইডটা ডমিনেন্ট। তো ডমিনেন্ট সাইডটার মধ্যে যে নিউরো সার্কিটরিটা আছে, সার্কিটের মধ্যে কিছুটা ওভার সার্কিটেড থাকে, কিছুটা ওভার যে অ্যানাস্টোমোসিস থাকে, তার ফলে থটস গুলো এরকম আস্তে আস্তে আসা শুরু করে। বাট দিস ইজ নট প্রুভেন। আমি সবার আগে বলে রাখি, এই কিছু ডিসক্রিট পেপার বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে এগুলো এসছে, এগুলো এখনো প্রমাণিত নয়, বাট কিছু কিছু জায়গা থেকে এসছে যে এরকম এরকম কারণে হয়ে থাকে। এটা হচ্ছে গিয়ে ব্রেনের যে স্ট্রাকচারাল ডিফর্মিটি যদি আমরা ভেবে থাকি এরকম। বাট কিছু সাইকোলজিক্যাল থিওরিজ এসছে যাদের জন্য এরকম যে থটস গুলো এরকম ভাবে তৈরি হয়, সেটা হচ্ছে গিয়ে প্রথমত যখন যে ছোটবেলা থেকে অনেক সময় যে আপব্রিঙ্গিং যেরকম হয়, কোনো সেক্সুয়াল যে ছেলেটা সামাজিকভাবে মানে সোসাইটি যাকে মেল হিসেবে ওকে অ্যাসাইন করেছে, তাকে যদি আপব্রিঙ্গিংটা ফিমেলের মতো করে 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 অনেক সময় যে আমরা বাড়িতে অনেক সময় দেখি মেয়ের মতো জামা পরানো বা এরকম করানো, যেরকম ওরকম করে হতে থাকে, ইন লং কোর্স অফ টাইম কিছু কিছু ছেলে মেয়ের মধ্যে এরকম কিছু সেম সেক্সের মতো একটা কন্ডিশন তৈরি হয়ে যায় মানসিকভাবে। নিজের মন থেকে ভাবতে শুরু করে আমি ছেলে নই, আমি মেয়ে, আমি একটা মেয়ে যেটা একটা ভুল খাঁচায় বন্দী হয়ে আছি, রং কেজ, এ পার্সন ইন এ রং কেজ। তো এই জিনিসটা তৈরি হতে থাকে। বাট অ্যাগেন আমি আবার একই কথা বলবো, এই থিওরিটাও ইজ নট ভেরি মাচ
প্রুভেন, এখনো এটা প্রুভেন না, কিছু কিছু জায়গা থেকে আসছে এটা। মেবি আরো আমরা নেক্সট 1 decade এর মধ্যে এই রিসার্চে যারা যারা যুক্ত তাদের সাথে আমরা ডিসকাশনে আরো বেশি কিছু রেজাল্টস পেতে পারবো। তো এটা হচ্ছে বিজ্ঞান, আপাতত বিজ্ঞান। ফার্স্ট অফ অল আমি বলবো আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন এই যে কন্ডিশনটাকে এলজিবিটি কিউ কমিউনিটিকে জেন্ডার ডিসফোরিয়া নামে আখ্যাত করেছে। জেন্ডার ডিসফোরিয়া মানে আমি আমার নিজের জেন্ডারের প্রতি ডিসফোরিক। ডিসফোরিক মানে আমি অনিচ্ছুক, আমার জেন্ডারের প্রতি আমি অনিচ্ছুক, আমি ছেলে কিন্তু আমি মন থেকে মেয়ে আছি, আমি একটা ভুল খাঁচায় বন্দি হয়ে আছি এবং আমি মেয়ের মতো করে বাঁচতে চাই। এই জিনিসটা হচ্ছে গিয়ে জেন্ডার ডিসফোরিয়া। দিস ইজ জাস্ট অ্যান ডিসফোরিয়া, কিন্তু এটা কোন রকম কোনো রোগ নয়। যেহেতু এটা রোগ নয়, আমরা খুব তাড়াতাড়ি যে পার্সনটা যিনি আছেন তাদেরকে আমরা যদি সোসাইটি একসেপ্ট করে, ফ্যামিলি, সোসাইটি তো পরে আসবে, আগে ফ্যামিলি একসেপ্ট করতে হবে। ফ্যামিলি যদি একসেপ্ট করে তাতে কিন্তু অনেকটা বেশি ইজিলি ওর যে প্রবলেমস গুলো সেরে উঠতে পারে। তো অ্যাকসেপ্টেন্স ইজ দ্য ফার্স্ট থিং অফ যে সলিউশন। অ্যাকসেপ্টেন্স ছাড়া কিন্তু কখনো সলিউশন আসবে না। তো এটাই বিজ্ঞান, এটার মধ্যে কোনো রকম কোনো ডিজিজ নেই, আমাদের যে কোনো রকম ভুল ধারণা করার দরকার নেই। ইজ নট এন ডিজিজ, তার মধ্যে কোনো রকম কোনো যে সমস্যা নেই, কোনো হরমোনাল প্রবলেমস থাকে না। এটা জাস্ট একটা মনের ইচ্ছা থেকে হয়, এরকমই যে তৈরি হয় যে দিস ইজ জাস্ট এন অ্যাসাইন সেক্সের মতো না হয়ে আমি অন্যরকম সেক্সের হতে চাই, দ্যাটস অল, আর কিছু না। তাহলে মানে এটার মধ্যে সাইন্টিফিক দিকটা তুলে না ধরলেই হয়, কারণ অ্যাকচুয়ালি মানে সবাই জানে, আমরাও জানি, অনেক মুভি দেখি বা বিজ্ঞান পড়লে কারোর প্রতি যদি আমার কোনো একটা বলা হয় ক্রাশ ফিলিং যদি থাকে, মানে আমার মধ্যে তাকে দেখার পর অক্সিটোসিন বেশি বেরোচ্ছে হয়তো, বা আমার মধ্যে অক্সিটোসিন বেশি আসছে, তার জন্য আমার সেই ফিলটা আসছে। তো সেই জায়গার মধ্যে মানে এমন কোনো মানে নর্মাল ওয়ের বাইরে তেমন তারা কেউই নয়, তারাও নর্মাল আমাদের মতো, জাস্ট পছন্দ অপছন্দ, যেমন কারোর বিরিয়ানি পছন্দ, কারোর পিৎজা, তো এরকমই পছন্দ অপছন্দের একটা ফারাক রয়েছে শুধু। এক্স্যাক্টলি, একদম এক্স্যাক্টলি যেটা বলেছেন, এটা কোনো রোগ খুঁজতেই যাওয়া উচিত নয়। একদম প্রথমত যেই রোগ খুঁজতে যাবেন তখনই সমস্যা হয়ে যাবে। আমার কাছে আমার ক্লিনিকে যখন পেশেন্ট আসে তখন মা যখন বলে যে স্যার ওর এরকম এরকম ভাবতে শুরু করেছে, ওকে ঠিক করে দিন, আমি প্রথমত ওনার মাকে চিকিৎসা করি, বোঝাতে চেষ্টা করি আমি ঠিক করব যখন কোনো বেঠিক কিছু থাকবে। যদি বেঠিক কিছু না থাকে আমি কি ঠিক করব? অ্যাকসেপ্টেন্স, আমি বারবার একটা কথাই বলি, অ্যাকসেপ্টেন্স ইজ দ্য ফার্স্ট সলিউশন, আর কিছু না। তা ঠিক। আপনার এই অনেকদিন ধরে আপনি এই প্রফেশনে রয়েছেন, আপনি অনেক পেশেন্টের সঙ্গে কথাবার্তা বলছেন, অনেক পেশেন্টের সঙ্গে আপনার পরিচয় আছে। কখনো কি এমন হয়েছে যে এই কমিউনিটির হয়ে কোনো পেশেন্ট আপনার কাছে এসছে কোনো প্রবলেম নিয়ে, বা কখনো মানে আপনার এই প্রফেশন চলাকালীন যেখানে আপনি কর্মরত ছিলেন সেখানে এমন কোনো পেশেন্ট পেয়েছেন, বা প্রাইভেট? অনেক অনেক পেয়েছি, আমি একদম ক্লিয়ারলি বলতে চাই, অনেক পেয়েছি। প্রবলেম, সমস্যা হচ্ছে গিয়ে যে সরকারি জায়গাতে যেখানে ক্রাউড অনেক বেশি, চেনার অনেক ক্ষমতা থাকে। আমাদের আগরতলা অনেকটা ছোট শহর, আমরা সবাই জানি, অনেকে অনেককে চেনেন। এই যে স্টিগমাটাইজেশন বা ভিক্টিমাইজেশন, এটার ভয়ে কিন্তু সরকারি জায়গাতে যেতে অনেকটা বেশি দ্বিধাবোধ করেন, কারণ সোসাইটির অ্যাকসেপ্টেন্স নেই। তাতে কি হয় যে প্রাইভেট ক্লিনিকের মধ্যে ওরা আসতে অনেকটা বেশি কমফোর্টেবল বোধ করেন এবং বোধ করেন যে প্রাইভেসি অনেকটা মেনটেন হবে। আমাকে অনেকে এটাই বলেছেন যে আমি যখন কাউন্সিলিং এর জন্য অনেক সময় হসপিটালে অনেক সময় ডাকতে চাই যে তুমি যদি এখানে এসো আমি কিছু আরো ব্যবস্থা করতে পারি, কিছু টেস্টিং করতে পারি যদি দরকার লাগে। না স্যার, দে আর নট কমফোর্টেবল। তো তারা প্রাইভেসিটা মেনটেন করতে অনেকটা বেশি মানে খুব বেশি ফোকাস থাকেন। যেহেতু এটা ফোকাস থাকেন, ক্লিনিকে সাধারণত আমরা দেখতে পাই যে ওনারা আসেন and they really যে অনেকটা বেশি সচেতন থাকেন যে তাদের যাতে কোনো রকম স্টিগমাটাইজ না করে, যারা না চিনতে পারে কেউ কেন এসছে সেটা যাতে কারোর কাছে না জানা হয়, এই জিনিসটা খুব ফোকাসে রাখা হয়। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে কিছু কিছু পেশেন্ট নিজেরা আছেন, যারা নিজেরা আছেন তাদেরকে আমরা বলতে চেষ্টা করি যে ওরা যারা নিজেরা আছেন দে আর ভেরি দে হ্যাভ অলরেডি অ্যাকসেপ্টেড, তারা নিজেরা অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে হোয়াট দে আর, তাদের ওরিয়েন্টেশন কি বা তাদের মনের ইচ্ছা কি, তারা ওরিয়েন্টেশন করে নিয়েছেন। বা যাদেরকে ফ্যামিলির নিয়ে আসেন, পেরেন্টসরা নিয়ে আসেন, তাদের ক্ষেত্রে অনেকটা বেশি প্রবলেম হয়। কারণ আমি প্রথমেই আগে ফ্যামিলিকে বোঝানোর জন্য সচেষ্ট হই, পেশেন্টকে পরে বোঝাবো, ও পেশেন্টই নয়, যে ক্লায়েন্ট আছে তাকে আমরা পরে বোঝাবো যে তাদের প্রবলেম কি হচ্ছে। আগে
ফ্যামিলির প্রবলেমটা দেখতে হবে, তারা কেন অ্যাকসেপ্ট করতে পারছে না, তারা বোঝাতে হবে যে তাদের কোনো সমস্যা নেই ইজিলি অ্যাকসেপ্ট করা। তো দুই রকম ভাবেই এখানে মানে পেশেন্টরা আসেন। কিছু খুব ডিসক্রিট, যারা খুব বেশি অলরেডি যে অনেকটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন, অনেকটা প্রোগ্রেসিভ হয়ে গেছেন, কিছু কিছু হসপিটালে আসেন, তাদেরকে আমরা এরকম ভাবেই সাপোর্ট করার চেষ্টা করি, স্পেশালি উইথ সাইকোথেরাপি। হার্ডলি কারোর যদি খুব ইস্যুস থাকে, তারা আমরা চেষ্টা করি যে কোনো মেডিসিন বা কিছু দিয়ে। তাদের মেজর প্রবলেম কি কি থাকে, মানে যারা আপনার কাছে এখনো এসছে বা এখনো আপনার সঙ্গে ট্রিটমেন্টে আছে? আমরা জানি আপনার প্রাইভেসির ইস্যুর কারণে আমরা তো তাদেরকে ওপেনলি আনতে পারবো না। নর্মালি কি কি মানে মেজর ইন জেনারেল কি কি প্রবলেম থাকে? স্টিগমাটাইজ তো থাকেই সবাই, এটা তো মানে জেনারেল প্রবলেম। এগুলো ছাড়া মানে কি কি জিনিসের ভয় থাকে তাদের? একদম। এক নম্বর হচ্ছে গিয়ে চ্যালেঞ্জেস কি, সেটাই তো আমরা জানতে হবে। চ্যালেঞ্জেস, এক নম্বর হচ্ছে গিয়ে চ্যালেঞ্জেস হচ্ছে রিলেশনশিপ ইস্যুস। এটা একটা তাদের বিরাট প্রবলেম থাকে, ম্যাক্সিমাম অনেক পেশেন্ট রিলেশনশিপ ইস্যুস নিয়ে আসে। দু নম্বর হচ্ছে গিয়ে তাদের লোনলিনেস থাকে অনেক বেশি, দে রিয়েলি সাফার ফ্রম লোনলিনেস, একাকিত্ব বোধ অনেক বেশি থাকে, আইসোলেটেড থাকে, আইসোলেটেড ফিল করে তারা সবচেয়ে বেশি, সোসাইটিতে ফিল করে, ফ্যামিলিতে ফিল করে। তারপর কমপ্লেক্সিটি উইথ জেন্ডার, জেন্ডার কমপ্লেক্সিটি কিছু থাকে, যারা পুরোপুরি কামিং আউট হতে পারে না বা তাদের যে অ্যাকসেপ্টেন্সটা পুরোপুরি আসে না, তাদের মধ্যে কিন্তু জেন্ডার নিয়ে অনেকটা কমপ্লেক্সিটি থাকে, অনেকটা কনফিউশন থাকে। ডিপ্রেশন থাকে সবচেয়ে বেশি, আমরা দেখেছি যারা সাইকোলজিক্যাল ইস্যুস নিয়ে আসে তাদের মধ্যে ডিপ্রেশন সবচেয়ে বেশি থাকে। এবং কিছু কিছু পেশেন্ট আমরা সেলফ হার্ম বিহেভিয়ার পাই। এমন আমাদের 3টে পেশেন্ট ছিল, আমার নিজের পেশেন্ট, তাদেরকে আমরা অনেকটা অ্যাড্রেস করেছি, ও একটা মেয়ে ছিল আর দুটো যে ছেলে। সেলফ হার্মিং বিহেভিয়ারটা আমরা সবচেয়ে বেশি পেয়েছি, অনেক বেশি সেলফ হার্মিং। একজন সুইসাইডাল অ্যাটেম্প্ট করেছিল। দিজ আর ভেরি ভেরি কমপ্লিকেটেড সিচুয়েশন, তাদেরকে যদি সময় মতো অ্যাড্রেস না করতে পারি, সেলফ হার্মিং বিহেভিয়ারটা আলটিমেটলি সুইসাইডে পরিণত হতে পারে। উই নো ত্রিপুরার সুইসাইডাল রেট ইজ মাচ হাই, সেটা মাথায় রেখে কিন্তু আমাদের স্টেটে অনেকটা বেশি আরো অ্যাক্টিভিটিস করাটাও দরকার। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে অ্যাংজাইটি ডিসঅর্ডার। অ্যাংজাইটি ডিসঅর্ডার খুব বেশি থাকে, দেখা গেছে বেশিরভাগই কিন্তু ফ্যামিলি আর সোসাইটির প্রবলেমের জন্য হয়, নিজের প্রবলেমের জন্য অনেকটা কম হয়। কিছু কিছু পেশেন্ট থাকে যাদের কনফিউশন থাকে নিজের জেন্ডার নিয়ে, তাদের মধ্যে অনেকটা অ্যাংজাইটি থাকে, অ্যাকচুয়ালি আমার মধ্যে কি হয়েছে, আমি অ্যাকচুয়ালি কি, আমি একটা ভাবছি কিন্তু অ্যাকচুয়ালি আমি বাইরের দিক দিয়ে দেখতে একরকম, ভেতর দিক দিয়ে ভাবছি একরকম, আমি কি সত্যি এরকম, আমি তাহলে কিভাবে জীবন কাটাবো। তো এগুলো নিয়ে কনফিউশন যারা থাকে তাদের মধ্যে অ্যাংজাইটি প্রবলেমস থাকে। রিসেন্টলি আমি যেটা দেখতে পেয়েছি ত্রিপুরাতে লাস্ট 1 year, সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার, ড্রাগ অ্যাডিকশন কিন্তু তাদের মধ্যেও বেড়ে গেছে। ইটস মেনলি ডিউ টু লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন অ্যান্ড আইসোলেটেড। এই 3টে জিনিস থাকার জন্য কিন্তু তাদের মধ্যে ড্রাগস এর প্রবলেম ইন দ্য ফর্ম অফ অ্যালকোহলিজম খুব বেশি পাওয়া যাচ্ছে। তো এই জিনিসটাও খুব কনসার্নের কারণ, এটা আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাড্রেস করা দরকার। ইন বিগার প্ল্যাটফর্মস আমরা সত্যি এটা অ্যাড্রেস করা খুব দরকার। মানে এই ড্রাগস বা এই যে সকল নেশা জাতীয় দ্রব্য তারা গ্রহণ করছে, মানে শুধুমাত্র তাদের কথা বলছি না, যারা এই লনলিনেসে ভুগছে, কারণ তারা তো কথা বলতে পারছে না কোনো দিকে, আর কথা বলার ক্ষেত্রেও কিন্তু তারা সেই জায়গায় সুযোগ পাচ্ছে না, কারণ স্টিরিওটাইপ সোসাইটি, মানে ডিপ্রেশনকে আমরা যেভাবে ডিল করছি, ধরলাম ডিপ্রেশনকে হয়তো বা ডিল করা যায়, যে ডিপ্রেশন হয়েছে আসো কথা বলো, কি আর বলবে না, ডিল করা যায়, কিন্তু যখন সেটা এলজিবিটিকিউ কমিউনিটির সঙ্গে মানে কানেক্ট হয়ে যায়, সেটা কিন্তু আরো ভয়ানক হয়ে যায়, মানে সেটা আরো বেশি মানে মানে কালো অন্ধকার নেমে এসছে তাদের জীবনে, এমনটা অনেক বোঝা যায়, এবং সব মানুষ এটাকে নিতেও চায় না। ডিপ্রেশন হয়তো বা গ্রহণযোগ্য অনেকের কাছে, কিন্তু স্টিরিওটাইপ সোসাইটি কিন্তু এখনো সেই এলজিবিটি কিউর মানে সেই কনসেপ্টটাকে গ্রহণই করতে পারছে না। সেটা কিন্তু একটা মেজর ইস্যু, মানে আমাদের বলতে হবে সেই জিনিসটা। সেই জায়গার মধ্যে আমি যদি মানে এর পরের জিনিস আপনাকে জিজ্ঞেস করি যে সেখানে রিস্ক ফ্যাক্টর বা এই যে প্রোটেক্টিভ ফ্যাক্টর যে জিনিসগুলো রয়েছে সেগুলো কি কি থাকতে পারে, মানে তাদের এই এলজিবিটিকিউ কমিউনিটির মধ্যে আপনার মতে? ওকে, দেখুন ফার্স্ট অফ অল দেখুন রিস্ক ফ্যাক্টরটা আগে বলি, কারণ রিস্ক ফ্যাক্টর আমরা অনেকেই মোটামুটি জানি, তবু আমি সামারাইজ করে যদি বলতে চাই রিস্ক ফ্যাক্টর গুলো, এক নম্বর রিস্ক ফ্যাক্টর হচ্ছে ল্যাক অফ ফ্যামিলি অ্যাকসেপ্টেন্স। ল্যাক অফ ফ্যামিলি অ্যাকসেপ্টেন্সের জন্য ম্যাক্সিমাম আমাদের যে এলজিবিটি কমিউনিটির ছেলেমেয়েরা আছে তারা কিন্তু ডিপ্রেশন বা সাইকোসোশ্যাল ইস্যুজের শিকার হয়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে গিয়ে প্রেশার টু ম্যারি। একটা রিভিউ আর্টিকেল আমি রিসেন্টলি পড়েছি, সেটা হচ্ছে গিয়ে যে ইন্ডিয়ার মধ্যে যে কামিং আউটের এজটা কি, এজটা জেনারেলি দেখা গেছে 19 to 20 ইয়ার্স এর মধ্যে, মানে 19.5 ইয়ার্সে যে অ্যাভারেজ ইয়ার আছে স্টাডিতে দেখা গেছে যে 19.5 ইয়ার্স অফ এজে জেনারেলি আমাদের ইন্ডিয়ান সেট আপে কামিং আউট হওয়ার চেষ্টা করে। কিছু কিছু ছেলেমেয়েরা পারে, কেউ কেউ পারে না।
তো তারপরে দেখা যাচ্ছে যে এই 19.5 বা ধরুন যে এই সময়টাতে যখন কামিং আউট হচ্ছে তার সময় প্রেশার টু ম্যারি হয়। সোসাইটির মোস্ট ইম্পর্ট্যান্ট একটা যে প্রবলেম সেটা হচ্ছে গিয়ে একটা বদ্ধমূল ধারণা আছে, এই যে প্রবলেমটা হচ্ছে বিয়ে দিলে ঠিক হয়ে যাবে। উই শুড বি ভেরি মাচ অ্যাওয়ার অফ দ্যাট। এটা যদি হয় কখনো ঠিক হবে না এবং একটা লাইফের বদলে দুটো লাইফ বরবাদ হবে। এই জিনিসটা আমরা যতক্ষণ আমাদের দর্শক বন্ধুদের বলতে চাই, বিয়ে ইজ নেভার এ সলিউশন ফর দিস প্রবলেমস। এটা কোনো প্রবলেমস না, এটা প্রবলেমস লাইজ ইন সোসাইটি অ্যান্ড ফ্যামিলি, নট ইন দ্য ক্লায়েন্ট। এক নম্বর। তো প্রেশার টু ম্যারিটা হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টর। তারপরে রিস্ক ফ্যাক্টর হচ্ছে ভায়োলেন্স ফ্রম পিয়ার্স অর যে ফ্রেন্ডস গুলো আছে বা বুলিং। বুলিং বাই আর ভায়োলেন্স বাই পিয়ার্স সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা স্কুল কলেজ থেকেই কিন্তু শুরু হয়। জেনারেলি যখন একটু দেখতে পাই যে যে আমার থেকে একটু ডিফারেন্ট ক্যারেক্টারে কিছু একটা ছেলে বা মেয়েকে আমি দেখতে পাচ্ছি, তাকে বুলি করে দাও, তার সাথে ভায়োলেন্স করো, তার সাথে বারবার ওকে হিউমিলেট করার চেষ্টা করো ফর হিজ অ্যাপিয়ারেন্স অ্যান্ড বিহেভিয়ার। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর অ্যান্ড ভেরি রিস্কি, যে রিস্কি খুব একটা ফ্যাক্টর। দু নম্বর লাস্ট হচ্ছে যেটাকে বলো ইনস্টিটিউশনাল ভায়োলেন্স, যেটা আমরা দেখতে পাই হস্টেল বা বোর্ডিং স্কুলে ওই সময় দেখতে পাই যে ইনস্টিটিউশনের মধ্যে যে ভায়োলেন্স হয় ওই ক্লায়েন্টস গুলোকে নিয়ে। দিজ আর ভেরি মাচ ওয়ারিং, আই এম ভেরি মাচ ওয়ারিং ফর দ্যাট এই জিনিসটা। সো আলটিমেটলি ফ্যামিলি অ্যাকসেপ্টেন্স এন্ড পিয়ার সাপোর্ট এই জিনিসটা কিন্তু একটা মেজর রিস্ক ফ্যাক্টর। প্রোটেক্টিভ ফ্যাক্টরের মধ্যে আমি যেটা বলতে চাই, প্রোটেক্টিভ ফ্যাক্টরটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনক্রিজ সেলফ এস্টিম অফ দ্য ক্লায়েন্ট। নিজের যদি সেলফ এস্টিম ভালো থাকে, উই শুড বি ভেরি কেয়ারফুল। যদি সেলফ এস্টিম ভালো থাকে, নিজের প্রতি নিজের কনফিডেন্স থাকে, নিজে কি সেটা নিয়ে যদি আমার কোনো কনফিউশন না থাকে, তাহলে কিন্তু অনেকটা বেশি ডিপ্রেশন বা অ্যাংজাইটি থেকে আমি অলরেডি বেঁচে গেছি। 50% আমি অলরেডি বেরিয়ে এসেছি। দু নম্বর হচ্ছে ইনক্রিজ এডুকেশন। শিক্ষা যদি ওর মধ্যে ভালো থাকে, সে আস্তে আস্তে বুঝতে পারবে যে ওয়ার লাইজ দ্য প্রবলেম। ফ্যামিলি যদি আমাকে নাও মানে, আই শুড বি ভেরি মাচ ক্লিয়ার দ্যাট আমার মধ্যে কোনো প্রবলেম নেই। যদি সোসাইটি নাও মানে, আমার মধ্যে আমার ক্লিয়ার থাকতে হবে আই হ্যাভ নো প্রবলেম, আমার মধ্যে কোনো ডিজিজ নেই, ডিজিজ লাইজ ইন দ্য সোসাইটি, সো আই শুড নট বি ওয়ারিড। আমি সোসাইটি আর ফ্যামিলির কথা চিন্তা করে আমি যদি ডিপ্রেশনে যাই, দ্যাট উইল বি মোর রিস্কি ফর মাইসেলফ। 3 নম্বর লাস্ট হচ্ছে ফ্যামিলি অ্যাকসেপ্টেন্স। আমি দেখেছি কিছু কিছু ফ্যামিলিতে কিন্তু সত্যি অ্যাকসেপ্টেড, রিয়েলি অ্যাকসেপ্ট। আমার ত্রিপুরাতে আমি দেখেছি, আমার পেশেন্টের মধ্যে আমি ইভেন একজনকে আমি খুব ভালোভাবে ফ্যামিলিকে যারা এসেছিল ট্রিটমেন্ট করাতে, আলটিমেটলি ফ্যামিলি গট ট্রিটেড। ফ্যামিলি অ্যাকসেপ্ট করে নিয়েছে, দিস ইজ লাইক দিস ইজ নট এ ডিজিজ, কোনো অসুবিধার কিছু নেই, এভাবে ওর লাইফ যাচ্ছে। এবং হি ইজ রিয়েলি নাও ফ্যাকাল্টি অফ সাম গুড ইনস্টিটিউশন বাইরে কলকাতায়, হি ইজ ডুইং ওয়েল। তো দিস ইজ লাইক দিস। দু নম্বর লাস্ট হচ্ছে গিয়ে সোশ্যাল সাপোর্ট। অবভিয়াসলি যেই সোসাইটিতে সাপোর্টটা বেশি থাকে, আমি ইন্টারেস্টিংলি আপনাকে একটা ডাটাবেস দিতে চাই। আমি মণিপুরে থেকেছি, ওখানে আমি দেখেছি যে এলজিবিটি কিউ কমিউনিটিতে, ট্রান্সজেন্ডার কমিউনিটিতে আমি রিসার্চ করেছি, তাদের মধ্যে গিয়েছি, আমি দেখেছি তাদের মধ্যে যে অ্যাকসেপ্টেন্স, তাদের মধ্যে যে এডুকেশন লেভেল, ইভেন আমার একটা স্টাডিতে আমি এরকমও পেয়েছি যে এলজিবিটি কিউ কমিউনিটিরা মোর এমপ্লয়েড দেন নর্মাল পিপল। দ্যাট ওয়াজ ভেরি মাচ স্ট্রেঞ্জ, এটা আমার কাছে অবাক লেগেছে। এবং দে আর ভেরি মাচ হ্যাপি ইন দেয়ার কমিউনিটি অ্যান্ড দে আর লিডিং দেয়ার লাইফ ভেরি নাইসলি। তো দিস ইজ দ্য ডিফারেন্স অফ সোসাইটি। অ্যাকচুয়ালি মণিপুর বলায় মানে আমার একটা কথা মনে পড়েছে। আমাদের সঙ্গে মানে আমাদের তৃতীয় দিনে আমাদের সঙ্গে একজন গেস্ট ছিল, যিনি ছিলেন চাও শুভজিৎ দত্ত বলে। তো উনি নর্থ ইস্টের খুবই বলা যায় খুবই প্রসিদ্ধ একজন অ্যাক্টিভিস্ট এই কমিউনিটির জন্য, এবং ও বিভিন্ন জায়গায় কাজ করেছে, আসাম, দেন পুরো নর্থ ইস্ট মিলিয়ে মণিপুর, বরাক ভ্যালি, এই জায়গাগুলোতে কাজ করেছে। আসলে ও মানে শুভদীপ যখন বললো মানে আমাদের সেশন চলাকালীন মণিপুর অনেকটাই অ্যাক্টিভ এই বিষয়টা নিয়ে। তো আমি জানি না, আপনাকে আমি পরে এটা জিজ্ঞেস করব, মানে যখন আপনার ব্যাপারের কথা মানে আসবে আমাদের মাঝে, তখন আমি জিজ্ঞেস করবো সেই ব্যাপারটা। এটা কি অ্যাকচুয়ালি মানে মণিপুর আমরা জানি যে চিত্রাঙ্গদার একটা স্টোরি রয়েছে, তো সেটা কোনো এফেক্ট করেছে কিনা। যাই হোক, মানে আমি সেটা মানে আগে থেকে বলে রাখলাম, হঠাৎ মাথায় এলো যে আমাদের তৃতীয় দিনেও সেই ব্যাপারটা উল্লেখ হয়েছে যে মণিপুর এই কমিউনিটি নিয়ে অনেকটাই আপগ্রেডেড, অ্যাটলিস্ট নর্থ ইস্টের মধ্যে সেই স্টেটটা ভীষণ ভাবে আপগ্রেডেড, অ্যাটলিস্ট এই কমিউনিটি নিয়ে। আপনি যা বলছেন একদমই 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 এক্স্যাক্টলি। আর কারণ হচ্ছে গিয়ে ওইখানে অনেক বেশি যে প্রোগ্রামস করা হয় তাদের নিয়ে, সাইকোসোশ্যাল ইস্যুস নিয়ে। ইভেন আমাদের ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি কিন্তু 2টো প্রোগ্রাম করেছে আমার 3 বছর আমি দেখতে পেয়েছি।
আমরা অ্যাটেন্ড করেছি, যে যে ওদেরকে নিয়ে প্রোগ্রাম করছে, আমাদের প্রফেসররা ডিসকাস করছে তাদের সাইকোসোশ্যাল ইস্যুস কি ডিসকাস করছে। কেউ যদি ওপেনলি বলতে চাইছে বলছে, কারো যদি ওপেনলি বলার ইচ্ছা না থাকছে তারা হয় ডিপার্টমেন্টে আসছে, না হলে ক্লিনিকে যাচ্ছে। ওয়ার এভার পসিবল দে আর গেটিং ট্রিটেড। তো আমরা যতক্ষণ তাদের প্রবলেমস গুলো অ্যাড্রেস করবো না, আজকে আমার বাড়ির কারোর বাড়ির যদি ডিপ্রেশন হয়, অ্যাংজাইটি হয়, ঘুম আসছে না বা ড্রাগস এর প্রবলেম হচ্ছে, লট অফ পেশেন্টস আর কামিং, প্রচুর পেশেন্ট যাচ্ছে, ক্লিনিক হোক, হাসপাতাল হোক, এই মানে কোনো ডিস্ট্রিক্ট হসপিটাল হোক, সবখানে যাচ্ছে। সো ওয়াই নট অ্যাবাউট দেম, আমরা কেন তাদের জন্য চিন্তা করবো না? তো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং। তো যেখানে ওই জায়গাতে অগ্রসর হয়েছে, আমি জানি আমার স্টেটও অগ্রসর হবে। এবং লাস্ট রিসেন্টলি আমি অ্যাটেন্ড করেছিলাম, একটা প্রোগ্রাম ছিল এলজিবিটি কিউ কমিউনিটির, একটা প্রোগ্রাম ছিল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। দ্যাট ওয়াজ ভেরি সাকসেসফুল প্রোগ্রাম। আমি অনেক অবাক হয়ে গেছি যে really such a program was conducted from their side, এবং it can be I can say that ওটা একটা বিগ স্টার্ট ছিল, এবং এটা ধীরে ধীরে চলতে থাকবে। কোভিড আমাদের সবাইকে এফেক্ট করেছে, এবং অবভিয়াসলি সব রকম প্রোগ্রামে আমি আশা করছি যে আরো এইরকম প্রোগ্রাম অনেকটা বেশি হবে, তাতে মানুষের মধ্যে জাগরুকতা অনেক বেশি হবে। অ্যাটলিস্ট মানে আমি যতটুকু জানি এবং যাদের সঙ্গে কথা বলেছি, যে এই জুন মাসের মধ্যে, যেহেতু এটা প্রাইড মান্থ, এবং সেই মাসের মধ্যে নর্থ ইস্টের মধ্যে অলরেডি প্রাইড ওয়াক হয়ে গেছে, অ্যান্ড ত্রিপুরার মধ্যে এই মাসে প্রাইড ওয়াক হওয়ার কথা ছিল, কিন্তু এই কোভিড কারফুর কারণে সেই ওয়াকটাও মানে হতে পারেনি। তারপরও আমরা ভাবলাম যে একটা চেষ্টা করি আমাদের যোজকের তরফ থেকে এই ধরনের অ্যাওয়ারনেস সেশন করে। যাই হোক, সেটা আপনার সঙ্গে পরে কথা হবে। এখন আমার পরবর্তী প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে যে আপনি অলরেডি দুটো পেপার কমপ্লিট করেছেন, আমরা জানতেও পেরেছি, আপনি বলেছিলেন। তো সেই দুটো পেপার কি কনক্লুশনে আপনি যদি একবার আমাদের কাছে বলেন যে দুটো পেপার কোনটা কোন বিষয়ের উপর ছিল, এবং যেহেতু দুটো এলজিবিটিকিউ কমিউনিটির উপর ছিল, তার জন্য মানে এটার কনক্লুশনে কি আসলেন আপনি? ওকে ওকে, আমি জাস্ট যে পেপারটার যে একটা স্ক্রিনশট আমি একটু শেয়ার করব। আমি আশা করি শেয়ারের মধ্যে একটা ইয়ে আছে, শেয়ার স্ক্রিন, আমি স্ক্রিনটা শেয়ার করছি। জাস্ট আমি আশা করি কোন রকম কোনো সমস্যা হবে না। জাস্ট ট্রাই করছি, উইন্ডো আর স্ক্রিন। আচ্ছা, এটা দেখা যাচ্ছে কি সঞ্জীব বাবু? হ্যাঁ, এটা কি দেখা যাচ্ছে? আপনি একবার একটু আনমিউট করে আমাকে একবার ইয়ে করুন, কনফার্ম করুন। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এটা কি স্ক্রিনটা আপনার সামনে যেটা আছে? হ্যাঁ, দেখা যাচ্ছে তো অরিজিনাল আর্টিকেলটা? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এইটাই হচ্ছে গিয়ে এই আমার যে স্টাডিটা ছিল, স্টাডি অন হোমোসেক্সুয়ালস এন্ড দেয়ার সাইকিয়াট্রিক মরবিডিটিজ ইন এ নর্থ ইস্টার্ন স্টেট অফ ইন্ডিয়া। তো সেখানে আমরা নিয়ারলি 32 হোমোসেক্সুয়ালসকে নিয়ে আমরা একটা স্টাডি করেছিলাম। সেখানে আমরা দেখেছি যে এখানে আমরা স্কেলস অ্যাপ্লাই করেছি। সেখানে সেই স্কেলটা অ্যাপ্লাই করলে আমরা ডিপ্রেশন আছে কিনা, বা অ্যাংজাইটি আছে কিনা, বা ড্রাগ অ্যাবিউজ কতটুকু আছে, কি কি ফ্যাক্টর তাদের মধ্যে প্রবলেমস করছে, সেগুলো আমরা দেখতে পেয়েছি। রেজাল্টে আমরা যেটা দেখেছি, আমি জাস্ট ব্রিফলি বলবো, যে মেজরিটি অফ দ্য হোমোসেক্সুয়ালস ওয়ার ফ্রম আরবান এরিয়াস এর মধ্যেই ছিল, এন্ড তাদের মধ্যে ম্যাক্সিমাম নিউক্লিয়ার ফ্যামিলিতে ছিল। এই কারেন্ট স্টাডিতে আমরা দেখতে পেয়েছি দ্যাট সাইকিয়াট্রিক মরবিডিটি, সাবস্টেন্স অ্যাবিউজও তাদের মধ্যে ছিল। এন্ড এক নম্বর সাবস্টেন্স অ্যাবিউজ, মণিপুর আমরা জানি যে সাবস্টেন্স অ্যাবিউজে অনেকটাই বেশি হাই। আর অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডিপ্রেসিভ ডিসঅর্ডার আর সুইসাইডাল রিস্ক, এই তিনটে জিনিস তাদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আমরা দেখতে পেয়েছি। তো এই যে স্টাডিটা কিন্তু একটা মানে আমাদের নর্থ ইস্টের মধ্যে ওয়ান অফ দ্য ল্যান্ডমার্ক স্টাডি, এবং বিভিন্ন রকম যে ইন্ডিয়ান লেভেলে, ইভেন ইন্টারন্যাশনাল লেভেলেও কিন্তু আমাদের এই স্টাডিটার রেফারেন্স দিয়েছে। আমি অনেকগুলো স্টাডিতেই পেয়েছি। তো জাস্ট এই একটা প্ল্যাটফর্ম পেয়েছি, তাই আমি ভাবলাম এই স্টাডিটা শেয়ার করব। দিস ওয়াজ ভেরি ফ্রুটফুল, দারুণ একটা স্টাডি, এবং আমাদের জন্য যারা আমরা অ্যাটলিস্ট এই অ্যাওয়ারনেস ক্যাম্প করছি, আমাদের কাছেও একটা ডকুমেন্টেশনের মতো এই ধরনের স্টাডি, যেটা প্রুফ করছে কোনো একটা কথা বা কোনো একটা কমেন্টকে প্রুফ করার জন্য। এমন স্টাডি আমাদেরও দরকার, যারা অ্যাটলিস্ট আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পে করছি। আপনি দেখাচ্ছেন, সেটা আমাদের জন্য অনেকটাই আমরা কৃতজ্ঞ থাকবো সেটার জন্য। নিশ্চয়ই। আমি এখন স্টপ শেয়ারিং করছি।
আমি একটা জিনিস আমি খুবই আমি খুব এনথুজিয়াস্টিক যে আমার স্টেটে আমি এমন একটা স্টাডি করি। আমি এই নিয়ে হয়তো বা ফিউচারে রিসেন্টলি আপনার সাথেও আমি হেল্প চাইবো যে এই স্টাডিটা আমি এই কমিউনিটিতে গিয়ে যাতে আমি এই ত্রিপুরাতে একটা স্টাডি করতে পারি। দিস উইল বি এ ভেরি ভেরি নাইস স্টাডি, যেটা আমাদের স্টেটে এখন অব্দি কোনো রকম কোনো ডকুমেন্টার স্টাডি নেই। এটা যদি হয়, যদি এটা রিসার্চ আর্টিকেল হয়, এটা ডকুমেন্টেশন এবং যে ফিউচারে কোনো গভর্নমেন্ট লেভেলে কোনো রকম একটা ফ্যাসিলিটি বা কোনো রকম কিছু যে এটা টানতে গেলে কিছু একটা তো দেখাতে হবে বাই পেপার, সেটা অনেকটা বেশি উপকৃত হবে, অনেকটাই বেশি দরকার এইসব স্টাডি। হোপফুলি সেটা খুব তাড়াতাড়ি করা হবে এবং আমরা করতে পারবো সেই জিনিসগুলো। আমি যেটা বলছিলাম, আমরা অলরেডি জানি মণিপুর নিয়ে যে মণিপুরের যখন মহারাজ ছিলেন তখন উনি মানে এটা একটা যদিও স্টোরি, মাইথোলজিক্যাল স্টোরি, আমি জানি না তার কতটা সত্যতা রয়েছে। মণিপুরের মহারাজা সেই তখন শিবের কাছে বরদান চেয়েছিলেন তাকে ছেলে পুত্র সন্তান দেওয়ার জন্য, যদিও শিব তখন ওনাকে কন্যা সন্তান দিয়েছিলেন যার নাম চিত্রাঙ্গদা ছিল। এবং পরবর্তীতে তিনি চিত্রাঙ্গদাকে খুব ছেলের মতো করে বড় করেছেন, যুদ্ধবিদ্যায় পারদর্শী করেছেন। এবং যখন মহাভারত যে যুগে যখন অর্জুন সেখানে যায় এবং চিত্রাঙ্গদা ও অর্জুনের মধ্যে সান্নিধ্য ঘটে এবং তাদের মধ্যে বিয়ে হয় এবং পরবর্তীতে আরেকটা একটা স্টোরি রয়েছে। তো আই থিঙ্ক মানে আমার মনে হয় পার্সোনালি এরকম স্টোরি বা এরকম মাইথোলজিক্যাল স্টোরির হয়তো বা কোনো একটা এফেক্ট থাকতে পারে সেই জায়গার মধ্যে, যে মেয়ে হয়ে ছেলের মতো বড় হওয়া বা ছেলে হয়ে মেয়ের মতো বড় হওয়া সেটা কোনো বড় ব্যাপার নয়, এটা নর্মাল, যেহেতু আগে থেকেই একটা স্টোরি মানে চলে এসছে। আমার মনে হয় যে এটার কোনো একটা এফেক্ট থাকতে পারে। নিশ্চয়ই নিশ্চয়ই, ইভেন আমি বলি, আমি যাদের ফ্যামিলিতে আমরা যে ট্রান্সজেন্ডার বা হোমোসেক্সুয়ালস এর দিয়ে যে আমরা যে স্টাডি করেছি হোমোসেক্সুয়ালস এর নিয়ে, তাদেরকে এক দুটো ফ্যামিলিতে আমরা দেখেছি দ্যাট দেয়ার ফ্যামিলি হ্যাজ ওয়েল অ্যাকসেপ্টেড, তাদেরকে অ্যাকসেপ্ট করেছে ভালোভাবে এবং তাদের পার্টনারসদেরও অ্যাকসেপ্ট করেছে। সেফ সেক্সুয়াল প্র্যাকটিসেস তাদেরকে শেখানো হচ্ছে। তো দিজ আর থিংস যে তাদের মধ্যে যাদের ফ্যামিলির মধ্যে গেছি আমরা, বয়োজ্যেষ্ঠদের সাথে কথা বলেছি, তাদের মধ্যে কিন্তু এক দুজন কিন্তু এই ঘটনাটার উল্লেখ দিয়েছেন যে আমাদের তো অলরেডি হিস্ট্রিতেই আছে, সো দ্যাটস ওকে, দিস ইজ নট এ ডিজিজ। তো অ্যাকসেপ্টেন্স সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি সবসময় বলে যাচ্ছি। হয়তোবা সেই কারণে আরো মানে রেপিডলি চেঞ্জ হতে সুবিধা হয়, যেহেতু মাইথোলজি এটার সঙ্গে কানেক্টেড আছে এবং সাপোর্ট করছে মাইথোলজি সেই ব্যাপারটাকে। আমি যদি কথা বলি যে অনেকটা বেশি কিন্তু রেসপেক্ট আছে ওদের। ফার্স্ট অফ অল আমি এটা বলতে, মণিপুরে আমি দেখেছি অনেক অনেক বেশি তাদেরকে রেসপেক্ট এবং সোসাইটির অ্যাকসেপ্টেন্স আছে, তার জন্য ওরা অনেক বেশি এগিয়ে আছে এবং কোনো না কোনো কাজ করছে, জীবিকা নির্বাহ করছে। বুঝতে পেরেছি। এবার যদি আমার যে পরবর্তী প্রশ্ন রয়েছে, এটা ইন জেনারেল কোশ্চেন, আপনি একজন নিউরো সাইকিয়াট্রিক, তার জন্য আপনার কাছে স্পেশালি এই কোশ্চেনটা করা, বাকিদেরকেও করা হয়েছিল, যে একজন এলজিবিটি কিউ কমিউনিটি যারা রয়েছে, যারা নিজেকে ক্লেম করছে সোসাইটির সামনে এসে যে হ্যাঁ আমি এলজিবিটি কিউর একটা পার্ট, আইদার আমি লেসবিয়ান, আইদার আমি গে, আইদার আমি বাইসেক্সুয়াল, হোয়াট এভার, আইদার আমি কুয়ার, তো সেই জায়গার মধ্যে যারা সেলফ ক্লেম করছে সেই জায়গাতে কিন্তু তাদের অনেক ধরনের অ্যাবিউজ, অনেক ধরনের বুলি, এই স্টিরিওটাইপ সোসাইটি থেকে সহ্য করতে হচ্ছে, অনেক ধরনের, সেটা মানে অগণ্য, মানে সেটাকে গণ্যে শেষ করা যাবে না। আইদার কেউ ফেক প্রোফাইলের মাধ্যমে ফেসবুকে গালি দিচ্ছে, ইনস্টাগ্রামে গালি দিচ্ছে, বা ফোন করে রং নাম্বারে গালি দিচ্ছে। তো সেই জায়গার মধ্যে তাদের কিভাবে নিজেদেরকে সেলফ এস্টিমকে হাই রাখা বা মোটিভেটেড রাখা, বা তারা কিভাবে সেই জায়গা থেকে ফিরে আসা, কারণ এভাবে আস্তে আস্তে যেতে যেতে তারা এক সময় হয়তো বা ডিপ্রেশনে চলে যেতে পারে, যে আমি কি এই জিনিসটা ক্লেম করে ভুল করলাম নাকি, বা আমার নিজস্বতা সামনে এনে কি আমি ভুল করেছি, হয়তো বা আবার সুইসাইডের পথও বেছে নিতে পারে, যে হয়তো বা আমার এখন মরে যাওয়া অনেকটা ভালো। তো সেখানে কি মতামত থাকবে তাদের জন্য? একদমই, খুবই গুরুত্বপূর্ণ একটা এরিয়া। এটা হচ্ছে গিয়ে যখন ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে যে ক্লায়েন্ট সে নিজে কনফিউজ না, তো যে সে যেটা ক্লেম করতে চাইছে দিস ইজ ওকে ফর হিমসেলফ। আমি এক দুটো পেশেন্ট পেয়েছি যারা নিজেই কিন্তু কনফিউজড যে অ্যাকচুয়ালি স্যার আমি কি এরকমই না আমি এরকমই, নিজেরা কিন্তু পুরোপুরি যে এই যে কনভিকশন যে নিজের যে জিনিসটা ভাবছে ওটাকে নিয়ে আমি 100% শিওর, এই জিনিসটা কিন্তু নেই। ফার্স্ট অফ অল এই জিনিসটা যদি না থাকে, অ্যাকসেপ্টেন্স যদি না থাকে, তাহলে কিন্তু এই যে ভিক্টিমাইজেশন এবং স্টিগমাটাইজেশন, যে দুটো জিনিস আমি ওয়ার্ড সবসময় ইউজ করি, এই ওয়ার্ডস গুলো থেকে কিন্তু ওদের মুক্তি পাওয়া কিন্তু খুব কষ্ট।
কারণ মুক্তি পেতে গেলে ফার্স্ট অফ অল যখন মানুষটা আমাকে ঘুরিয়ে কিছু বলবে, বুলিং করবে, যেভাবে বললেন যে এই ডিফারেন্ট ওয়েজে বুলিং করবে, ওই বুলিং করলে কিন্তু তার মধ্যে ডিপ্রেশন এবং যে লোনলিনেস বা এই যে অ্যাংজাইটি আসাটা খুব বেশি ইজি। এবং তার মধ্যে সেলফ হার্মিং বিহেভিয়ার, কেউ এই অ্যাংজাইটিটা কমানোর জন্য ড্রাগসে যাচ্ছে, এগুলো কিন্তু খুব বেশি কমন হয়ে যাবে যদি নিজের মধ্যে কোনো কনফিউশন না থাকে। 100% কনভিক্ট, মানে যে 100% শিওর যে আমি যেটা আছি আমি আছি, তাতে কিন্তু অলরেডি ডিপ্রেশনটা হাফ ইয়ে হয়ে যাবে, ইজি হয়ে যাবে। বাকি যেটা রয়েছে, যে তারপরেও কামিং আউট যখন হবে, যখন ক্লেম করবে, তখন যে প্রবলেমস গুলো হবে তাতে ইট উইল বি এ লং ওয়ে টু গো। এটা খালি ওর একার কাজ নয়, এটা আমাদেরও সাথে অনেকটা বেশি যারা যে এই জিনিসটাকে সাপোর্ট করি এবং যে অন্য মানুষকে যে কি বলবো সেটাকে একটা কনভে করার চেষ্টা করি যে দিস শুড বি লাইক দ্যাট। তো এই জিনিসটা আমাদেরও রোল রয়েছে যে আমরা এদেরকে মানে সোসাইটিকে কনভে করা, যে ইয়ে করা, যে তাদেরকে যাতে যেভাবে হোক যাতে অ্যাকসেপ্ট করা হয়। অ্যাকসেপ্ট যদি না হয় কিন্তু দিস উইল বি এ প্রবলেম। কতজন লোককে আমরা বোঝাবো, বোঝাতে বোঝাতে দে উইল বি, মানে আমরা কম পড়ে যাব, সোসাইটি বড় হয়ে যাবে। তো ইন দ্যাট কেস সোসাইটিকে অ্যাকসেপ্ট করানো, বিভিন্ন রকম ক্যাম্পেইনিং করা, শোজ করা, যে বিভিন্ন রকম যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা বিভিন্ন জায়গায়, এক্সপার্টসদের দিয়ে বোঝানো, টিভি শোজ, যে আপনাদের মতো আজকে যে ফ্রুটফুল একটা প্রোগ্রাম চলছে 7 দিন ব্যাপী, এইরকম কিছু শোজ করা, দর্শকদের বলা, এই জিনিসগুলি খুব দরকার। দিস আর ভেরি ইম্পর্টেন্ট। না, সেটা তো হলো যারা অলরেডি ক্লেম করেছে বা যারা কনফিউজ তাদের জন্য অন্য একটা মানে ওয়েজে তাদেরকে ট্রিট করা এবং অন্যভাবে তাদেরকে কাউন্সিলিং করা। এবং যারা অলরেডি নিজেরা জানে যে তারা কি অ্যাকচুয়ালি, তো যদি তারা নিজের কথায় এবং নিজের বক্তব্যে একদম স্পষ্টভাবে দাঁড়িয়ে থাকে, তাহলে সেখানেই তাদের অর্ধেক মানে ডিপ্রেশন বা অন্যান্য যে সকল মেন্টাল হেলথের ইস্যু রয়েছে কমে যাবে। কিন্তু আমি যদি এখন কথা বলি সেই সকল মানুষদের যারা অলরেডি নিজেদেরকে ক্লেম এখনো করেনি, মানে তারা অ্যাকচুয়ালি জানে তারা অ্যাকচুয়ালি কি বা কনফিউজ, কিন্তু তারা এখনো সমাজের সামনে মুখ খুলতে পারছেই না। চারিদিকে যেমন আমি আরবান এরিয়াস না বলে যদি রুরাল এরিয়াজ এর কথা বলি, সেখানেও কিন্তু অনেক মানুষ এরকম রয়েছে যারা হয়তো বা এই কমিউনিটি থেকে বিলং করছে, তারা বলতে ইচ্ছে করছে তাদের, কিন্তু সোসাইটি তাদেরকে বুলি করবে বা সোসাইটি তাদেরকে অ্যাটাক করবে, ইউজ করবে, তার জন্য তারা বলতেও পারছে না। এবং তারা তখন নিজেদের মধ্যেই গুমড়ে গুমড়ে মরছে বা নিজেরা একাকিত্বে ফিল করছে বা নিজেরা সেখানে মানে অনেক ধরনের রোগে ভুগছে, মেন্টাল হেলথের একটা ইস্যুতে থাকতে পারে, পাজলড হয়ে যাচ্ছে, ডিপ্রেশনে ভুগছে। তাদের জন্য কি মানে সাজেশন থাকবে? একদমই এই জিনিসটা তাদের জন্য, যারা রুরাল এরিয়াজে তো আরো বেশি সাংঘাতিক অবস্থা। তাদেরকে তো অলরেডি নিজেরাই অন্তত নিজেরাই কনফিউজড হয়ে আছে বা নিজেরাই সাহস করে না যে আমি এটা বলবো, কারণ তাদের কাছে কোনো প্ল্যাটফর্ম নেই, কোনো রকম কোনো আইডিয়া নেই কিভাবে আমি পৌঁছাবো। আমি বলতে চাই যে আমাদের যে এইসব জিনিসের জন্য আমার মনে হয় যে স্পেশাল একটা হেল্পলাইন খোলা উচিত, যে অ্যাটলিস্ট দে ক্যান কল দেম ফর সাইকোসোশ্যাল সাপোর্ট, কাউন্সেলিং করা হবে এবং তাদেরকে বলা হবে যে হোয়াট আর দে গোয়িং থ্রু, তাদেরকে কনভে করতে, পুরোটাকে যে ডিসকাশন করতে, তাদেরকে মন খুলে কথা বলতে কাউন্সিলরের সামনে। তারপর যখন বলবে যে দে আর শিওর অ্যাবাউট দ্যার কন্ডিশন, তারপর তাকে ফ্যামিলিকে ইনভলভ করতে। উইদাউট ফ্যামিলির ইনভলভমেন্ট সোসাইটির ইনভলভমেন্ট ইজ নট পসিবল। তো ফ্যামিলিকে আগে ইনভলভ করে কথা বলতে, তারপর ফ্যামিলির যদি সাপোর্টটা আস্তে আস্তে পাওয়া যায়, দ্যাট দিস উইল বি ভেরি মাচ ইজিয়ার ফর সাপোর্ট। আমি আপাতত একটা জিনিসকে একটু ইয়ে করতে চাই, এই যে মানে আপাতত এখনো তো একটা হাইপোথেটিক্যাল যে হেল্পলাইন খোলা, যদি কারোর হেল্পলাইন লাগে এই জিনিসটাতে, আমাদের কিন্তু অলরেডি একটা সুইসাইড প্রিভেনশন হেল্পলাইন আছে, এটাকে আমরা সাইকোসোশ্যাল হেল্পলাইন হিসেবে ইউজ করছি। আমি আপনার এই প্ল্যাটফর্মে এই হেল্পলাইনটাকে ওটা একবার ডিসপ্লে করতে চাই। জাস্ট আমি এই জিনিসটা মনে হয় ইট ইজ এ ভেরি রাইট প্ল্যাটফর্ম, আপনার অনেক বেশি ভিউয়ার আছে এবং এটা যদি আমরা প্ল্যাটফর্মটাকে করি দ্যাট উইল বি ভেরি নাইস। আমি একবার ইয়ে করছি, জাস্ট ওকে, আমি আবার একটু শেয়ার করছি। আমরা দেখতে পাচ্ছি কি? হ্যাঁ, এই যে এসছে। আপনি একটু জুম করে দেখালে ভালো হবে, স্লাইড করে বা জুম করে দেখাতে পারেন। আমি করছি, জুম করছি। শিওর শিওর শিওর, এবার চলে এসছে। এবার চলে এসছে আশা করছি। এই জিনিসটা আমরা দেখি একবার, আমাদের একটা আত্মহত্যা প্রিভেনশন হেল্পলাইন আছে,
এক নম্বর যেমন ধরুন আত্মহত্যার লক্ষণ, মৃত্যু সম্পর্কে কথা বলা, একা একা থাকা, হতাশা বা অবসাদে ভোগা, খাওয়া বা রুচি পরিবর্তন বা নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার, শেষ বিদায়ের বার্তা দেওয়া, এই জিনিসগুলি কিন্তু আত্মহত্যার লক্ষণ। এগুলি জেনারেল পপুলেশনের থেকে এলজিবিটি কমিউনিটি কিন্তু এর থেকে বেশি হয়ে থাকে। তো এই জিনিসটার জন্য আমাদের একটা হেল্পলাইন রয়েছে ত্রিপুরা রাজ্যে, এটা আমাদের ত্রিপুরার ফার্স্ট সাইকোসোশ্যাল হেল্পলাইন। আমি বলতে চাই এটা আমাদের ন্যাশনাল হেলথ মিশন থেকে আমরা এটাকে ডিজাইন করেছি, এবং আমাদের যে 24/7 আমাদের যে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রয়েছে, যে কোনো কলস যে কোনো কর্নার থেকে আসুক রিসিভ করার জন্য। নাম্বারটা আমি বলতে চাইবো সব দর্শক বন্ধুদের জন্য, 9863100639। আবার বলবো 9863100639। এই আত্মহত্যার যে আমাদের হেল্পলাইন রয়েছে, যে কোনো সময় যে কোনো মানুষ যদি ত্রিপুরার মধ্যে থেকে এই নাম্বারে ফোন করে, যে কোনো জেলার যে কোনো বিভিন্ন রকম যে রিমোটেস্ট কর্নার থেকে ফোন করে, আমরা কিন্তু সাথে সাথে গাইড করে দেব যে কোন জায়গায় ওর নিয়ারেস্ট মেন্টাল হেলথ ফ্যাসিলিটি আছে। যে কোনো এলজিবিটি বন্ধুরাও যদি ওখানে কোনো গ্রামের মধ্যে, প্রত্যন্ত গ্রামের মধ্যেও থেকে এই প্রোগ্রামটা দেখছেন, যদি এই নাম্বারে কল করে, আমরা সাথে সাথে গাইড করব যে আপনার এই এই সমস্যার জন্য এই মেন্টাল হেলথ ফ্যাসিলিটি আছে। কোনো করবুক থেকে একটা ছেলে ফোন করেছে, আমরা কিন্তু বলবো উদয়পুর আপনার নিয়ারেস্ট ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আছে, ওখানে কথা বলুন। কনভিন্স যদি না হন, স্টেট লেভেল আছে, আমাদের হসপিটাল আছে, ওইখানে এসে পর্যন্ত কথা বলতে পারেন, আপনার ফ্যামিলিকে ইনভলভ করতে পারেন। আমি মনে করি এই হেল্পলাইনটা অনেক বেশি কার্যকর হতে পারবে। এন্ড থ্যাংক ইউ এখানে আপনার আমরা এই নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, 9863100639। আশা করি এটাই নাম্বার, এবং একদম একদম। আমরা সেটা স্ক্রিনেও দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, স্ক্রিনেও দেওয়া আছে সেই নাম্বারটা, হোপফুলি। তো আমরা সেটা করতে পারি, এবং আমাদের যোজকের তরফ থেকেও আমাদের ফিউচার টেন্টেটিভ যে প্রজেক্ট রয়েছে তার মধ্যে আমাদের চেষ্টা রয়েছে যে অ্যাটলিস্ট আমরা এক মাসে অন্তত এমন 5 জনকে আমরা জাস্ট বাছাই করব যারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে, যে তাদেরকে বাছাই করব, এবং আমরা চেষ্টা করব ফ্রিতে একটা মেন্টাল হেলথ কাউন্সিলিং দেওয়ার জন্য। একদিনের 1 ঘন্টা সেশন কিংবা 2 ঘন্টা সেশন, যদিও সেটা নিয়ে আমাদের ফিউচারে একটা প্ল্যান চলছে। দেখি সেটা কতটুকু আমরা করতে পারি, কতটুকু সাকসেসফুল হই, কতটুকু এক্সিকিউশনে ঠিকঠাক থাকে, সেটা আমাদেরও একটা চিন্তা ভাবনা রয়েছে। দেখি খুব তারপর খুব কি হয়। খুব খুব পজিটিভ থিঙ্কিং, এটা করা উচিত। এবার কথা বলছি তাদের কি নিয়ে, যারা মানে এই মেন্টাল হেলথ নিয়ে ভুগছে। কারণ যেমন অনেক অ্যাক্টিভিস্ট রয়েছে এলজিবিটিকিউ কমিউনিটির জন্য, তারা অনেকটা রেপিডলি কাজ করছে। অনেক মানুষ রয়েছে যারা হয়তোবা এই কমিউনিটি, তথাকথিত কমিউনিটির না, কারণ আমরা সাধারণত বিশ্বাস করি তারা কোনো কমিউনিটি নয়, তারা অ্যাজ ইউজুয়াল লাইক আস। তো সেই জায়গার মধ্যে আমরা যেরকম একটা মানুষ নর্মাল সোসাইটিতে কথাবার্তা বলছি, থাকছি, বাস করছি, তারাও সেম। পছন্দ অপছন্দ তো একটু মানে ভিন্ন হওয়ার কারণে আমরা তাদেরকে আলাদা করে দিতে পারি না। সে জায়গার মধ্যে এই যে প্রেফারেন্স, পছন্দ অপছন্দ রয়েছে, সেখানে এমনও হতে পারে যে আমরা স্টিরিওটাইপ সোসাইটির মধ্যে নর্মাল যে সকল মানুষেরা রয়েছে তারাও কিন্তু এই সোসাইটি বা এই কমিউনিটির জন্য কাজ করতে ব্যস্ত হয়ে রয়েছে। বিভিন্ন মানুষ আছে যারা এই কমিউনিটির জন্য কাজ করছে। সেখানে কিন্তু তারা কাজ করার পর তারাও কিন্তু অনেক ধরনের সোশিয়াল বুলি, হ্যারাসমেন্ট, সেই জিনিসের শিকার হচ্ছে। মানে আমি যদি কথা বলি, ধরুন আমরা এই ক্যাম্প করছি, হয়তোবা আমরাই যখন বেরোবো, আমাদের টিম মেম্বাররা যখন বেরোবে, আমাদেরকে বলছে যে এই দেখ এই কমিউনিটি নিয়ে কাজ করছে, তোরাও বোধহয় সেই কমিউনিটির, এই সেই বলে বিভিন্ন ভাবে বুলি করা হচ্ছে। তো তারা কিন্তু এসছে শুধুমাত্র হেল্প করার একটা মানসিকতা নিয়ে, তারা এসছে শুধুমাত্র সেখানে থেকে মানুষকে বোঝানোর জন্য, অ্যাওয়ারনেসের জন্য, যাতে ভবিষ্যতে এমন অন্য কারোর সঙ্গে না হয়। তাদের কিন্তু অন্যান্য কাজও থাকে, তাদের অন্য একটা জীবন থাকে। এই অ্যাওয়ারনেস বা এই ধরনের সোশ্যাল ওয়ার্ক কিন্তু তাদের জীবন সবসময় হয় না। অনেকে এই সোশ্যাল ওয়ার্কে জীবন মেনে নেয়, কিন্তু অনেকেরই বিভিন্ন ধরনের পেশা থাকে, তারা সোশ্যাল কাজের সঙ্গেও যুক্ত থাকে। অনেকে স্টুডেন্ট থাকে, তাদের পড়াশোনা থাকে, এই সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত থাকে। তাদেরও কিন্তু এই সোশ্যাল বুলি যে ব্যাপারটা রয়েছে তার কিন্তু শিকার হতে হয়, এবং তাদের মেন্টাল হেলথও কিন্তু বিভিন্ন মানে বিপর্যস্ত হয়ে থাকে। তারা পাজেল থাকে, তারাও অনেক সময় ডিপ্রেশনে ভোগে। আমি সাধারণত ডিপ্রেশন শব্দটা বারবার ব্যবহার করছি। ডিপ্রেশন কিন্তু অনেকটাই গভীর বা গম্ভীর একটা রোগ, যদিও সেটা মানে আমি ডিপ্রেশন বলবো না, কিন্তু বলবো যে তারাও একলা থাকছে, তারাও হয়তো বা ধীরে ধীরে ডিপ্রেশনের দিকে এগুচ্ছে, এমন সিচুয়েশনে থাকছে। সেই জায়গার মধ্যে তাদের জন্য কি আপনার মোটিভেশন থাকবে, বা তাদের জন্য কি আপনার বক্তব্য থাকবে, সাজেশন থাকবে, কিভাবে তারা সেলফ মোটিভেটেড থাকতে পারে এবং এই যে কাজ করে যাচ্ছে সেই কাজগুলো কন্টিনিউ করতে পারে?
নিশ্চয়ই তাদের সাথে তো তাদের জন্য কাজ করছে যারা, তাদেরও অনেকটা বেশি যে প্রবলেম ফেস করতে হয়, অনেক জায়গাতে গিয়ে অবস্ট্রাকশন ফেস করতে হয়। ইভেন অনেক যে কোনো কোনো জায়গায় কোনো রকম একটা ডকুমেন্টেড, যে কোনো সরকারি জায়গাতে গিয়েও দেখা যায় যে না এইটাকে কোনো দরকার নেই, এটার কোনো রকম কোনো প্রয়োজন নেই, এটাকে আপনি রেখে দিন, এটার দিস হ্যাভ নো নিড। তো এরকম কিছুটা নেগলেক্টেড ভাবও আছে অনেকটা। তো তার জন্য দেখুন, যদি কোনো একটা মানুষের এরকম ফেস করে যদি ডিপ্রেশন সত্যি সত্যিই হয়, যেমন কন্টিনিউয়াস মন খারাপ থাকা, কোনো কিছু কাজে উদাসীন থাকা, আনন্দ উপভোগ না করা, সবসময় দুর্বল দুর্বল লাগা, যদি এরকম কিছু কন্টিনিউয়াসলি থাকে 1 মাস, 2 সপ্তাহ, 1 মাসের বেশি, তাতে কিন্তু আমার মনে হয় মেন্টাল হেলথ ফ্যাসিলিটির সাথে 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 যোগাযোগ করা উচিত। আমি তাদেরকে বলবো, যারা যারা আমরা কাজ করছি, আমরা কখনো হার মানলে তো হবে না। এই যেই কন্ডিশনটা এখন আছে, এটা কি আগে এরকম ছিল? সোসাইটির 1% হলেও তো যে পপুলেশন নর্মাল, যে তথাকথিত নর্মাল পপুলেশন আমরা বলে থাকি যারা আছি আমরা, 1% হলেও তো অ্যাকসেপ্ট করে নিয়েছে। এই 1%টাকে বাড়ানো হচ্ছে গিয়ে আমাদের কাজ। 1টাকে যদি আমরা 100 অব্দি দিতে পারি, ওটা হচ্ছে আমাদের কাজ। কিছু পার্সেন্টেজ হলেও আমরা অ্যাকসেপ্ট করেছে, অনেকটা মানুষ এগিয়ে আছে, এদের সাপোর্টারের সংখ্যা বেড়েছে, সোশ্যাল মিডিয়াতে সাপোর্টারের সংখ্যাও বেড়েছে, নর্মাল গ্রাসরুট লেভেলেও সাপোর্টারের সংখ্যা বেড়েছে। উই শুড ট্রাই আর লেভেল বেস্ট। আমি সবসময় বলবো যে কোশিশ করনে वालों की हार नहीं होती। মাননীয় প্রধানমন্ত্রীর একটা যে কথা আমি সবসময় মনে রেখেছি, যে তুফান से डर के कश्ती कभी पार नहीं होती, কোশিশ করনে वालों की कभी हार नहीं होती। তো ট্রাই করা কখনো আমরা বন্ধ করব না, আমরা সবসময় এটাকে চালিয়ে যেতে হবে, আমাদের অ্যাক্টিভিটিস আরো বাড়িয়ে দিতে হবে। সোসাইটির 3%টাকে আমরা একটা জায়গায় পৌঁছানো আমাদের যে একটা টার্গেট, ওটাকে আমরা অবশ্যই ফুলফিল করব। উই হ্যাভ টু বি স্ট্রং এনাফ। যদি কারোর কোনো সিরিয়াস প্রবলেম হয় এরকম কাজ করতে গিয়ে, সাথে সাথে মেন্টাল হেলথ কেয়ার ফ্যাসিলিটি আছে, দেখা করা প্রত্যেক ডিস্ট্রিক্টে, অলমোস্ট সব ডিস্ট্রিক্টে আছে। আমাদের সেন্ট্রাল লেভেলে ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমরা রয়েছি, স্টেট লেভেলে আমাদের সাথে যোগাযোগ করা, হেল্পলাইন রয়েছে, হেল্পলাইনে যে কেউ ফোন করতে পারে, এনিবডি ইজ দেয়ার, যে ওয়েলকাম ফর দ্যাট। আমরা গাইড করে দেবো কিভাবে কি করা উচিত। সেই জায়গাতে আশা করি মানে প্রবলেম হবে না, আর আমরাও মোটিভেটেড থাকবো। অলরেডি আমরাও চেষ্টা করছি সব জিনিসকে ঠিকঠাক করে সামনের দিকে এগিয়ে যাওয়ার। হয়তোবা আমার যা মনে হচ্ছে, যা যা প্রশ্ন ছিল, যা আমাদের টিম রেডি করেছে বা অন্যান্য জায়গা থেকে আমরা কালেক্ট করেছি, সব প্রশ্ন এবং উত্তর আমাদের এই ডিসকাশনে হয়ে গেছে। আলটিমেটলি শেষ পর্যায়ে আমরা আছি। যদি কথা বলি যে হ্যাঁ, শিওর শিওর শিওর। একটা হচ্ছে গিয়ে যারা ট্রান্সজেন্ডার এবং ট্রান্সেক্সুয়াল আছেন, ট্রান্সজেন্ডার আছেন, যারা সার্জারির মাধ্যমে চেঞ্জ করতে চান, এটা একটা মেসেজ আমি দিতে চাই, খুব শর্ট মেসেজ। সার্জারির মাধ্যমে তাদের যে জেন্ডারটাকে চেঞ্জ করতে চান, সেটাকে সেক্সুয়াল রিঅ্যাসাইনমেন্ট সার্জারি বলে থাকে। তার জন্য কিন্তু ডিরেক্টলি প্রথমেই সার্জারিতে যাওয়া উচিত না। আমি এলজিবিটি কমিউনিটিকেই মেইনলি ফোকাস করে বলছি যে তোমাদের মধ্যে কেউ যদি সেক্সুয়াল রিঅ্যাসাইনমেন্ট সার্জারিতে যেতে চাও, ডোন্ট গো ইট টু ডাইরেক্টলি, কারণ তখন ডিরেক্টলি কখনো কিন্তু সার্জারি হবে না। যারা সার্জনরা রয়েছেন, প্লাস্টিক সার্জন যারা রয়েছেন, জেনারেল সার্জন যারা রয়েছেন, তাদের প্রাইমারি ক্রাইটেরিয়া ফর সার্জারি হচ্ছে গিয়ে যেই ক্লায়েন্টটা যেই রকম হতে চায় সেই রকমের লাইফ কিন্তু 2 বছর কন্টিনিউয়াস কাটাতে হবে আন্ডার সুপারভিশন অফ এ নিউরোসাইকিয়াট্রিস্ট। যদি এই সুপারভিশন অফ নিউরোসাইকিয়াট্রিস্টে 2 বছর কন্টিনিউয়াস একই রকম লাইফ কাটাতে পারে, তাহলে কিন্তু দ্যাট সাইকিয়াট্রিস্ট উইল সার্টিফাই দ্যাট পেশেন্ট ইজ, দ্য ক্লায়েন্ট ইজ ফিট ফর সার্জারি। আমি রিসেন্টলি একটা পেশেন্ট পেয়েছি যাকে জয়পুর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, জয়পুর থেকে, বম্বে থেকে ফিরিয়ে দেওয়া ছিল, সরি, জয়পুরটা আর একটা ইস্যু ছিল, বম্বে থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল ফর সার্জারি, বিকজ কোনো সাইকিয়াট্রিস্টের কোনো রকম কোনো সার্টিফিকেশন নেই। তো তাতে কি ক্ষতি হতে পারে আমি সেটা একটু বলছি, যে কেন সার্টিফিকেশনটা দরকার নিউরোসাইকিয়াট্রিস্টের। যদি সার্জারি একবার হয়ে যায় সেটা তো ইরিভার্সিবল, সেটা তো আর পাল্টানো যায় না। যেটা একবার চেঞ্জ হয়ে গেছে সার্জারির মাধ্যমে, ওটা চেঞ্জ হয়ে যাবে, দ্যাট উইল বি পার্মানেন্ট। তারপর যদি কোনো মনে কনফিউশন জন্মায় যে আমি বিরাট ভুল করেছি সার্জারি করে, তারপর কিন্তু আর ক্ষমা করা যাবে না নিজেকে, এটা কিন্তু ইরিভার্সিবল সার্জারি হয়ে যাবে। তারপরে কিন্তু ডিপ্রেশন অনেক অনেক বেশি চূড়ান্ত হতে পারে। পুরো ভারতবর্ষে এমন 2-3টে সুইসাইডের কেস আছে, রিপোর্ট আছে। তো এটা কিন্তু দিস শুড বি ভেরি মাচ টেকেন ভেরি সিরিয়াসলি। বম্বে থেকে একজন ডক্টর আমার কাছে পাঠিয়েছেন, দ্যাট জাস্ট হ্যাভ সাম টক উইথ হিম, ওকে সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশন করা হোক আন্ডার, মানে যে কোনো একটা, মানে আমার সুপারভিশনে 2 ইয়ার্স কন্টিনিউয়াস সুপারভিশনে রাখা হোক, যে সে এইরকম লাইফ লিড করতে চান, অ্যান্ড হি ইজ কমপ্লিটলি সাইকোলজিক্যালি ফিট
যে এই লাইফটাও লিড করবে ইভেন আফটার সার্জারি, তবেই সার্জারি করা হবে, না হলে কিন্তু অনেকটা বেশি কমপ্লিকেশন হয়। সার্জারি ইজ নট ভেরি মাচ ভেরি ইজি। সার্জনের জন্য ইজি সার্জারি করে দেওয়া, সে সার্জারি করে দেবে। সার্জারি করার পরে পোস্ট সার্জিক্যাল লাইফটা কাটানো কিন্তু ভেরি ইজি না, যদি খুব স্ট্রং কনভিকশন না থাকে। তো এই জিনিসটার প্রতি একটু কেয়ারফুল থাকলেই বাকিটা কোনো ব্যাপার না। আচ্ছা, এটা আমার জেনারেল কোশ্চেন। যদি কেউ তার জেন্ডার যে সার্জারি রয়েছে চেঞ্জ করার জন্য, সেই সার্জারি করে, ধরে নিলাম কোনো একটা ছেলে সার্জারি করে মেয়ে হয়েছে, কিংবা মেয়ে সার্জারি করে ছেলে হলো, ধরে নিচ্ছি, সেই জায়গার মধ্যে কি পরবর্তীকালে যদি আমাদের আবার ইচ্ছে হয় সেই সার্জারিটা পুনরায় করার, সেটা কি করা যাবে? করা যাবে, কিন্তু তার মধ্যে ফিজিক্যাল প্রবলেমস অনেক বেশি থাকে, অনেক বেশি। যেটা মাইকেল জ্যাকসনের সাথে হয়েছিল। এরকম মাল্টিপল সার্জারি পরে কিন্তু পোস্ট সার্জিক্যাল লাইফটা খুব বাজে গেছিল। আমরা খুব ঝিনচ্যাক টিভির পর্দায় দেখে ওনাকে যেরকম দেখি, পার্সোনাল লাইফটা কিন্তু এরকম ছিল না, ফিজিক্যাল লাইফটা কিন্তু এরকম ছিল না। তো সার্জারি ইজ নট এ ভেরি ইজি জব। হ্যাঁ, আন্ডারগোয়িং সার্জারি, তারপরে যদি খুব বেশি প্রবলেমস হয়, ফিজিক্যাল প্রবলেমস অনেক বেশি থাকে, একবার করা যেতে পারে, এটুকুলি অনেক সার্জারি মেজর সার্জারিও হয়। তারপর কিন্তু যখন আবার চেঞ্জ করার একটা ইয়ে আসে, তখন কিন্তু এক্স্যাক্টলি হয় না, ঠিক মতো হয় না, ডিজাইন ঠিক মতো হচ্ছে না, এপিয়ারেন্স ঠিক মতো হচ্ছে না, তাতে ডিপ্রেশন এবং সাইকোসোশ্যাল ইস্যুস দিন 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 অনেক বেশি গুরুত্বর প্রকৃতিতে বাড়ে। তো এই জিনিসটাতে খুব বেশি ক্লিয়ার থাকা উচিত। এই জন্য সার্জনরা এখন রিসেন্টলি খুব সাবধান হয়ে গেছেন এবং ফিরিয়েও দিচ্ছেন অনেককে, এবং ইভ্যালুয়েশনের পরেই কিন্তু ওরা সার্জারিতে যাচ্ছে। এটা খুব কেয়ারফুল থাকা উচিত, ফিজিক্যাল প্রবলেমস অনেক বেশি। আমরাও চাইবো যারা অলরেডি সার্জারি করতে চাইছে, আমাদের কাছেও এক দুটো নিউজ আছে বা আমাদের কাছে খবর আছে যারা অলরেডি করাবে, এরকম প্ল্যান চলছে। তো আমি তাদেরকে রিকোয়েস্ট করব, যদি তারা এই সেশনটাকে একবার হলেও ফলো করে, যে তারা যেন অ্যাটলিস্ট একবার নিউরোসাইকিয়াট্রিক, আপনি রয়েছেন, আপনার ডিপার্টমেন্ট রয়েছে, ডিস্ট্রিক্টে সেই আপনাদের ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে যেন একবার যোগাযোগ করে অন্তত যে কোনো একজন নিউরোসাইকিয়াট্রিকের আন্ডারে অ্যাটলিস্ট 2 বছর, যেটা প্রাইমারি কি বলা হয়, রিক্রুটমেন্ট যেটা বলা হয়, বা প্রাইমারি ম্যান্ডেটরি যে প্রসেসটা রয়েছে, তো সেটা যেন একবার কমপ্লিট করে নেয়। আলটিমেটলি কথা বলতে বলতে আমরা কিন্তু একদম শেষের দিকে চলে এলাম। শেষের দিকে বলতে একদম প্রায় শেষের দিকে। আমাদের প্রশ্ন মোটামুটি শেষ, আপনি জবাব দিলেন, অনেক বিষয়ে কথা হলো, অনেক বিষয়ে ভাস্ট একটা ইভালিউশন করলেন আপনি সম্পূর্ণ বিষয়টাকে। এখন যদি বলি যে আমাদের 7 দিনের কালার্স অফ রেইনবো বা যোজক, সেটা নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে, বা এটাকে কিভাবে আমরা আরো সুন্দর করতে পারি? কারণ আর একদিন রয়েছে, অবভিয়াসলি আমরা তো থেমে থাকবো না আশা করছি, আরো সামনের দিকে আরো কিছু করার প্ল্যান আছে। শুধুমাত্র এলজিবিটি কিউ এই কমিউনিটির জন্য না, তারা থাকবে, তারা একসঙ্গে আমাদেরকে হেল্প করবে, আরো যেন অন্যান্য কমিউনিটির বিষয়েও আমরা এগিয়ে আসতে পারি। শুধুমাত্র কমিউনিটি বেসড কেন থাকবো, অন্যান্য বিষয়ে যেন আমরা রিপিটলি কাজ করতে পারি। যদি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করি আমি, কালার্স অফ রেইনবো বা যোজক, এই যে 7 দিনের একটা সেশন, যেটা আমার মনে হয় না, অনেকে আমাকে বললো যে ত্রিপুরার মধ্যে এই প্রথম এলজিবিটি কিউ নিয়ে 7 দিনের লম্বা সেশন করা হয়েছে। ত্রিপুরাতে প্রথম আমাদের এনজিও তরফ থেকে সেটা করা হয়েছে। তো সেখানে আপনার কি মতামত থাকবে সে ব্যাপারে? খুবই অসাধারণ প্রোগ্রাম, এক কথায় খুবই অসাধারণ প্রোগ্রাম, কোনো রকম কোনো সন্দেহ নেই। এই প্রোগ্রামস গুলো যদি র্যাপিডলি হয় তবেই গিয়ে একটা অ্যাওয়ারনেস হবে। এটাকে টার্গেট ওরিয়েন্টেড অ্যাওয়ারনেস বলে থাকি আমরা। তো টার্গেট ওরিয়েন্টেড অ্যাওয়ারনেস আমরা করব, এই জিনিসটাকে যখন মানুষের মধ্যে আমরা ছড়িয়ে দেবো যে দিস থিংস আর গোয়িং অন ইন ত্রিপুরা, অনেক জায়গায় হচ্ছে। আজকে আপনি যেটা বলেছেন, এই জায়গায় যদি আজকে একটা প্রত্যন্ত গ্রামের ছেলে যেটা কামিং আউট, এটা নিজেকে ডিক্লেয়ার করার সুযোগ পাচ্ছে না, আজকে যদি এই প্রোগ্রামটা দেখে থাকে, হি উইল বি দ্য মোস্ট বেনিফিটেড সেই হবে। আজকে সে একটা লাইন পাবে, একটা দিশা পাবে যে কোন জায়গায় গিয়ে আমার কাজ করতে হবে, কিভাবে গিয়ে আমি কামিং আউট, কোন জায়গায় আমি কথা বললে ভালো হবে। সো এই জিনিসটা ভীষণভাবে দরকার। যেটা হয়েছে আমি আশা করি এটা একটা জাস্ট একটা বিল্ডিং এর একটা বড় ভিত, এবং সেই বিল্ডিংটা অনেক অনেক বড় হবে। এবং যে বিভিন্ন রকম যে পোস্ট কোভিড এরিয়াতে আমরা কোভিড যখন কমবে, বিভিন্ন রকম র্যালিজ এর মাধ্যমে, একটা জনসভার মাধ্যমে, বা এই যে বড় প্রোগ্রামস, যে আমাদের যে অডিটোরিয়ামস রয়েছে তাদের মধ্যে প্রোগ্রামস, র্যালি, এসবের মাধ্যমে কিন্তু আমরা এদেরকে ইনক্লুড করলে সোসাইটির মধ্যে মেসেজটা যাবে। আলটিমেটলি টার্গেট একটাই, সোসাইটির অ্যাকসেপ্টেন্স, ফ্যামিলির অ্যাকসেপ্টেন্স, এই জিনিসটা সবচেয়ে বেশি দরকার। হোপফুলি আমরাও সেই জিনিসটা করতে পারবো, এটাই আশা রাখছি। কারণ আমাদের টেন্টেটিভ ফিউচার প্রজেক্টস এর এমন অনেকগুলো প্ল্যান ছিল যেগুলো এখনো করা সম্ভব হয়নি আমাদের। কারণ কোভিড কারফিউ, এই লকডাউন, কোভিড এর এই যে একটা আমাদেরকে বাধা দিয়ে রেখেছে যে কিছু করার জন্য তোমাকে অনেক প্রিকশনস নিতে হবে,
অনেক কিছু করতে হবে, সেই কারণে আমরাও সাকসেসফুল হয়ে উঠতে পারিনি। হোপফুলি নেক্সটে আমরা সেটাও করতে পারবো। আলটিমেটলি যদি আপনার কোনো বক্তব্য থাকে অডিয়েন্সদের জন্য, কারণ আমাদের সব প্রশ্নের শেষ, এবং একদম সর্বশেষ ইন এ নাটশেল যদি কনফিউশন দর্শকদের জন্য আপনার কোনো বক্তব্য থাকে তাহলে দ্য স্ক্রিন ইজ ইয়ার্স। দর্শকদের জন্য বলি একটাই, জাস্ট সিঙ্গেল মেসেজ দেবো আমি, যেই প্রোগ্রামস গুলো হচ্ছে ওদের এই যে মেসেজ গুলো, আপনি যদি কিছুটা মেসেজ পেয়ে থাকেন, আপনার কাছাকাছি আরো 5টা মানুষকে এই মেসেজ গুলো দিন যে এটা কোনো সমস্যা নয়। এলজিবিটি কমিউনিটি ইজ নট এ প্রবলেম, নট এ ডিজিজ, ইট ইজ জাস্ট একটা মাইনরিটি। যে মানুষের যে সোসাইটির মধ্যে আমাদের এই নর্মালিটি বলতে কিছু হয় না, স্বাভাবিক বলতে কিছু নেই। হ্যাঁ, তো সমাজের বেশিরভাগ মানুষ যেটা করছে ওটাই ঠিক, বাকিটা ভুল হবে, এরকম এই চিন্তাধারাটা থেকে বেরিয়ে আসুন। যেই মেসেজটা আপনি যদি কিছু মেসেজ পেয়ে থাকেন, এই মেসেজটাকে আপনি আরো সবার মধ্যে ছড়িয়ে দিন যতটুকু পারেন। এবং এই যদি আপনার কাছাকাছি কোনো এলজিবিটি কমিউনিটির মানুষ তাকে বাড়তে মানে কিছুটাই কামিং আউট হতে পারছে না, ডিক্লেয়ার করতে পারছে না, বাড়িতে অশান্তি হচ্ছে, কিছু না করুন, অ্যাটলিস্ট একজন সাইকোলজিস্ট, কাউন্সিলর বা নিউরোসাইকিয়াট্রিস্টের কাছে একবার নিয়ে আসুন তার ফ্যামিলিকে নিয়ে। তারপরে কি হয়, আমরা কিভাবে মোটিভেট করব আপনারা নিজেরাই দেখতে পাবেন। অ্যাটলিস্ট গাইড হিম ইন এ রাইট ওয়ে, সঠিক দিশা দেখান যে মানুষটা যাতে কোনো ফিউচারে কোনো যে সাইকোলজিক্যাল সাইকোসোশ্যাল কোনো প্রবলেম না হয়, সে আস্তে আস্তে নিজের লাইফটাকে গড়ে তুলতে পারে। তারাও কিন্তু আমাদের মতোই একই রকম জিনিস, একই রকম চলছে, জাস্ট একটু ডিফারেন্সের জন্য কিন্তু আমরা আলাদা করে দেখবো না, তাদেরকে হেল্প করার চেষ্টা করব। হেল্প না করতে পারি, অ্যাটলিস্ট বুলিং করে, ভিক্টিমাইজ করে, স্টিগমাটাইজ করে ক্ষতি করব না, এই জিনিস মেসেজগুলো একটু ছড়িয়ে দেবেন। হোপফুলি সেটাই হবে, এবং আমাদের প্রচেষ্টা, আমাদের ইচ্ছা যেরকম রয়েছে সেরকম ভাবেই আমরা সোসাইটিকে চেঞ্জ করতে পারবো। আপনাদের সান্নিধ্য কামনা থাকবে, আপনারা সঙ্গে থাকবেন, সবাই মিলে একসাথে আমরা সেটা চেঞ্জ করতে পারবো, সেটাই আমরা জানি এবং আমরা চেঞ্জ করবই, সেটাও আমরা ডমিনেন্ট এবং আমরা করেই দেখাবো। আপনি আমাদের সঙ্গে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। আমরা সম্পূর্ণ টিম যোজকের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অলরেডি মিটিং করছেন, আপনারা অলরেডি অন্যান্য বিষয় নিয়ে, ইভেন কোভিড এর এই সিচুয়েশন নিয়েও দেখাশোনা করতে হয়, আপনি সময় দিয়েছেন এই ব্যস্ত একটা শিডিউলের মধ্য থেকে। আমরা আন্তরিকভাবে অনেকটাই কৃতজ্ঞ আপনার কাছে। আশা করব ভবিষ্যতে যখন আমাদের পথ চলা আরো বেশি করে শুরু হবে বা পথে আরো অনেক দূরে এগিয়ে যাব, তখন আপনার সান্নিধ্য যখনই প্রয়োজন হবে আপনাকে পাশে পাবো আমরা, সেটাই কামনা করবো। এবং আপনি সঙ্গে ছিলেন, আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।